সুপ্রিয় দর্শক, কেন্দ্রের যে প্রকল্পগুলির গতি একেবারেই থেমে গেছে এই বাংলায়, সেই প্রকল্পগুলির ফের চালু করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আবাস যোজনা, 100 দিনের কাজ ইত্যাদি কেন্দ্র সরকার তার প্রদেয় টাকা বন্ধ করে দিয়েছে বিভিন্ন কারণবশত। সে রাজনৈতিক হোক বা হিসাব নিকাশ যাই হোক না কেন, বা হিসেবে গরমিল যাই হোক না কেন, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়ে প্রকল্পগুলি একেবারেই অচল করে দিয়েছে। ফলে সবথেকে সমস্যায় পড়েছে প্রান্তিক গরিব বা হতদরিদ্র মানুষগুলি। তবে রাজ্য সরকার নিজ উদ্যোগে প্রকল্পগুলির আবার চালু করার মহতি প্রয়াস দেখাচ্ছে। আপনারা জানেন যে 2021 সাল থেকে আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। ফলে চূড়ান্ত তালিকা তৈরির পরও ঘরের টাকা পায়নি গৃহহীন মানুষরা। ততদিন কেন্দ্র সরকার, রাজ্য সরকার রাজনীতি বা দর কষাকষি বা দড়ি টানাটানি করে পার করে দিয়েছে প্রায় 3 বছর। অবশেষে সেই গরিব মানুষগুলির মাথার ওপরে ছাদ হবে বা আবাস প্রকল্পের সাহায্যে হাত বাড়াতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি তালিকাভুক্ত উপভোক্তারা পাবেন 1,20,000 টাকা গৃহ নির্মাণের জন্য অর্থ সাহায্য। এবার এই প্রকল্পের টাকা কারা পাবে, কিভাবে পাবে, কোন তালিকার উপভোক্তারা পাবে এবং ঠিক কবে পাবে, সেই সম্পর্কে বিস্তারিত এবং সঠিক তথ্য আপনাদের আজকে দেব। এছাড়া এনকোয়ারির সময় কি কি দেখা হবে সেই সম্পর্কে একেবারে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী আপনাদের বিস্তারিত জানাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আবাস যোজনার টাকা কবে পাবে এবং সেই আবাস যোজনার ইনকোয়ারি কীভাবে করা হবে সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন অনুযায়ী আপনাদের জানাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সঠিক সময়ে সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আবাস যোজনার টাকা ডিসেম্বরের 20 তারিখে পাবে এবং কিভাবে পাবে। সুপ্রিয় দর্শক, এখনও পর্যন্ত যে প্রকল্প নিয়ে আমরা কথা বলছি তার নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। এখনও পর্যন্ত এই নামটাই ঠিক আছে। এর পরবর্তীকালে হয়তো নাম পরিবর্তন হতে পারে বলে এসওপিতে জানানো হয়েছে। তবে এই যে বাংলার আবাস যোজনা, এখানে যে অর্থ দেওয়া হবে এটাকে বলা হচ্ছে আবাস যোজনার অর্থ সাহায্য, অর্থাৎ ঘর করার জন্যে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার 1,20,000 টাকা। এটা কিন্তু কখনোই ঘরের টাকা সরাসরি বলছে না, ঘর করার জন্য এটাকে আর্থিক অনুদান বা সাহায্য বলতে চাইছে তারা। অ্যাকচুয়ালি 1,20,000 টাকা দিয়ে যে ঘর তৈরি হবে সেই ঘর কিন্তু সত্যিই ঘরের মতো হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বেনিফিশিয়ারি বা কোনো উপভোক্তা যদি এই প্রকল্পে তার নিজস্ব কিছু টাকা দিয়ে ভালো ঘর তৈরি করতে পারেন তাহলে তাকে ওয়েলকাম জানানো হবে। অর্থাৎ শুধু 1,20,000 টাকা নয়, যদি নিজস্ব কিছু টাকা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা এই প্রকল্পে খাটিয়ে একটা ভালো সুন্দর ঘর তৈরি করে নেওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জানাবো কোন তালিকার উপভোক্তারা এই ঘর পাবেন বা ঘরের টাকা অনুদান পাবেন সেই সম্পর্কে। আপনারা জানেন 2022 সালের জানুয়ারি মাসে একটা লিস্ট ফাইনাল হয়েছিল এবং গ্রামসভায় সেই লিস্ট পাস করানো হয়েছিল। সেই লিস্টের উপভোক্তা যারা আছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যে লিস্ট বা তালিকা তৈরি হয়েছিল সেই তালিকার উপরেই কিন্তু আবার নতুন করে এনকোয়ারি করা হবে এবং এনকোয়ারির পর যারা বেনিফিশিয়ারি নির্বাচিত হবেন তাদেরকে এই 1,20,000 টাকা অর্থ সাহায্য করা হবে ঘর বানানোর জন্য। এখন কিভাবে এনকোয়ারি করা হবে সেই সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত তথ্য দিয়ে রাখি এবং এনকোয়ারির সময় কি কি যাচাই করা হবে উপভোক্তার বাড়িতে সেই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আপনাদের দিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট রয়েছে PMY এর সাইটে, সেই লিস্টের উপরে নতুন করে আবার এনকোয়ারি করা হবে। অর্থাৎ সেই লিস্টের মধ্যে যদি কেউ এখনও পর্যন্ত কোনো পাকা বাড়ি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু তিনি ওই উপভোক্তা তালিকা থেকে বাদ যাবেন। এবং যদি কারো পাকা বাড়ি থেকে থাকে, অর্থাৎ পাকা বাড়ি বলতে এখানে কিন্তু বিস্তারিত অর্থে বোঝানো হয়েছে পাকা বাড়ি মানে শুধু ছাদের বাড়ি নয়, যদি তার দেওয়ালটা পাকা থাকে এবং ওপরের ছাউনি যাই হোক না কেন, অর্থাৎ টালি, টিন বা ত্রিপল যাই হোক না কেন, তিনি কিন্তু পাকা বাড়ি বলে বিবেচিত হবেন এবং তার নাম এই তালিকা থেকে বাদ যাবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ ইটের দেওয়াল থাকলেই তার কিন্তু এই তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। এছাড়া বাড়িতে গিয়ে আমরা কি কি দেখব সেই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে রাখি। প্রথমত সেই বাড়িতে পাকা ঘর আছে কিনা এটা দেখা হবে, আগেই জানানো হলো। এরপরে ওই বাড়িতে কোনো
ব্যক্তি চাকরি করেন কিনা সেটা দেখা হবে। যদি ওই বাড়িতে কোনো মেম্বার চাকরি করে তাহলে কিন্তু তার নাম ওই তালিকা থেকে বাদ যাবে। এছাড়া ওই পরিবারের যদি কোনো ব্যক্তির ইনকাম 15,000 টাকার বেশি হয় এবং সে যদি পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স জমা করে থাকেন তাহলে কিন্তু তার নাম ওই তালিকা থেকে বাদ যাবে। এছাড়া কোনো বাড়িতে যদি কৃষি যন্ত্রপাতি অর্থাৎ ট্রাক্টর বা ওই ধরনের কোনো যন্ত্রপাতি থেকে থাকে তাহলে কিন্তু তার নাম এই তালিকা থেকে বাদ যাবে। এছাড়া কোনো ব্যক্তির বাড়িতে 2 হুইলার 3 হুইলার বা 4 হুইলার যদি থেকে থাকে তাহলেও কিন্তু তার নাম বাদ যাবে। সেই ক্ষেত্রে অটো টোটোও কিন্তু এর আওতায় ভুক্ত হচ্ছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ যারা অটো চালাচ্ছে বা টোটো চালাচ্ছে তারা কিন্তু এই তালিকা থেকে বাদ যাবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এরপরে রয়েছে যদি কোনো ব্যক্তির এর আগে থেকে কোনো প্রকল্প থেকে এই ধরনের কোনো সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ পিএমওয়াই বা আইএওয়াই বা অন্য কোনো প্রকল্প থেকে যদি ঘরের টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু তিনি এই তালিকা থেকে বাদ পড়বেন। অর্থাৎ যদি সে কোনো একটা প্রকল্প থেকে এরকম বেনিফিট পেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার নাম বাদ দেওয়া হয় বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে ওই গাইডলাইনে। এছাড়া কোনো চাষির যদি 2.5 একর চাষযুক্ত জমি থাকে অর্থাৎ সেচযুক্ত জমি থাকে তাহলে তার নাম এখান থেকে বাদ যাবে। এবং কোনো চাষির যদি অচাষযোগ্য জমি অর্থাৎ অসেচযুক্ত জমি থেকে থাকে 5 একর তাহলেও কিন্তু তার নাম এই তালিকা থেকে বাদ যাবে। এছাড়া পয়েন্টে রয়েছে যে কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে তাহলেও তার নাম কিন্তু এই তালিকা থেকে বাদ যাবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। তাহলে যে মোট 10টা পয়েন্ট আমরা দেখব তার মধ্যে সবথেকে বেশি জোর দেওয়া হবে যে তার পাকা বাড়ি আছে কি না, অর্থাৎ তার দেওয়ালটা পাকা কি না অর্থাৎ ইটের তৈরি কিনা, এটাই কিন্তু সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াবে। তার উপরে ছাদ থাক বা না থাক সেটা কিন্তু বিচার্য বিষয় নয়। তাহলে যদি তার কোনো ব্যক্তির ইটের দেওয়াল থাকে অবশ্যই তার নাম এই তালিকা থেকে বাদ যাবে। সুপ্রিয় দর্শক, যখন কোনো বাড়িতে এনকোয়ারি হবে তখন কিন্তু সেই যে বেনিফিশিয়ারি রয়েছে অর্থাৎ উপভোক্তা রয়েছে তার একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তিনি নিজে সেই ফর্মটা ফিল আপ করে নিচে সই করে দেবেন এবং তিনি নিজে সব কিছু সজ্ঞানে লিখছেন সেই সম্পর্কে তিনি একটা মুচলেখা দেবেন। এছাড়া তিনি একটা কনসেন্ট ফর্ম ফিল আপ করবেন আধার দেওয়ার জন্য। আধার যে তিনি সম্মতি দিলেন ব্যবহার করা সে তার জন্য একটা কনসেন্ট ফর্ম তাকে ফিল আপ করতে হবে। আর যে সমস্ত ব্যক্তিরা অর্থাৎ যে সমস্ত এনকোয়ারি অফিসাররা যাবেন তারা একটা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই তথ্যগুলো আপলোড করে নেবেন এবং সেই তথ্যগুলো সরাসরি এই যে বাংলার আবাস যোজনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে আপলোড হবে এবং এই অ্যাপের মাধ্যমে সঙ্গে সঙ্গে যে ভাঙা ঘরটা তার রয়েছে সেই ভাঙা ঘরের একটা জিও ট্যাগ করা হবে এবং যেখানে তিনি নতুন করে ঘর তৈরি করতে চাইছেন তারও একটা জিও ট্যাগ করে নেওয়া হবে। অর্থাৎ একবারই তার বাড়িতে যাওয়া হবে এবং কোনোভাবেই আর দ্বিতীয়বার তার বাড়িতে এনকোয়ারি কিন্তু করা হবে না। তবে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি যখন এই ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা হবে এবং কনসেন্ট ফর্ম ফিল আপ করা হবে সেই ফর্ম দুটো কিন্তু এই অ্যাপের মাধ্যমে ছবি তুলে আপলোড করে দেওয়া হবে। এছাড়া যিনি উপভোক্তা তার কিন্তু একটা ছবি নেওয়া হবে এবং সেই যে ঘরটা রয়েছে বর্তমানে সেই ঘরের সামনে দাঁড়িয়ে তার একটা ছবি নেওয়া হবে এবং সেই ছবি কিন্তু আপলোড করে দেওয়া হবে। পরবর্তীকালে তার আধার নম্বরটাও কিন্তু অর্থাৎ আধারের যে কার্ড রয়েছে তার একটা ছবি কিন্তু ওই অ্যাপের মাধ্যমে আপলোড করে দেওয়া হবে ওই মোবাইল অ্যাপের মাধ্যমে। অর্থাৎ ওই বাড়িতে কিন্তু আর দ্বিতীয়বার কোনোভাবে এনকোয়ারি হবে না, একবারই মাত্র এনকোয়ারি হবে। যদি কোনো উপভোক্তা বাড়িতে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার বাড়িতে গিয়ে সমস্ত তথ্য নেওয়ার পরে তাকে হোল্ডিংয়ে রাখা হবে। তাই সেই ক্ষেত্রে তাকে আর একটা দিন সময় দেওয়া হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে এবং সেই দিন কিন্তু ওই উপভোক্তার অবশ্যই বাড়িতে থাকতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তার ছবি তোলা যাবে না এবং ওই অ্যাপের মাধ্যমে তার তথ্য কিন্তু আপলোড করা যাবে না বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো টাকা তাহলে কবে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে? সুপ্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমি একটা টাইম লাইন দেখিয়েছিলাম যেখানে সরকার কিন্তু বেঁধে দিয়েছে যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু এই কাজ সম্পূর্ণ হবে এবং সম্পূর্ণ হওয়ার পর 20শে ডিসেম্বর এই টাকা কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। সেই টাইম ফ্রেমটা আমি আরেকবার জানিয়ে দিই। কোঅর্ডিনেশন মিটিং উইথ স্টেক হোল্ডার্স এটা 26শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়ে গেছে। ফরমেশন অফ জিপি ওয়াইজ এনকোয়ারি ভেরিফিকেশন টিম 27শে সেপ্টেম্বর থেকে তৈরি করার কথা ছিল এবং সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। ট্রেনিং অন ভেরিফিকেশন ফর অফিসিয়ালস অ্যান্ড স্টাফস এটা 1 তারিখে হওয়ার কথা ছিল অক্টোবরে, সেটা কিন্তু হয়ে গেছে। লিস্ট জেনারেশন অ্যান্ড হ্যান্ডিং ওভার দ্য সেম টু দ্য এনকোয়ারি ভেরিফিকেশন টিম
এইটা কিন্তু 3 তারিখে করার কথা ছিল, সেটাও কিন্তু হয়ে গেছে। এরপরে যে পুজোর ছুটি পড়েছে সেই পুজোর ছুটির পরে অর্থাৎ 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে প্রত্যেকটা হাউস টু হাউস সার্ভে করা হবে এবং এর মধ্যে কিন্তু এই যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন শেষ হয়ে যাবে। এরপরে ক্রস চেকিং চলবে বা রিচেকিং চলবে 14ই নভেম্বর পর্যন্ত। ডেটা এন্ট্রি এবং প্রভিশনাল লিস্ট প্রিপারেশন হবে 20শে নভেম্বর। ডিসপ্লে দ্য লিস্ট ইন ব্লক এসডিও ডিএম অফিস অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট ডিসপোজাল অফ অবজেকশনস, এটা হবে 21শে নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে। অ্যাপ্রুভাল বাই দ্য গ্রামসভা, অর্থাৎ গ্রামসভায় যেটা অ্যাপ্রুভাল করা হবে সেটা 4 তারিখে ডিসেম্বর মাসে। অ্যাপ্রুভাল বাই দ্য ব্লক লেভেল কমিটি, এটা হবে 9 ডিসেম্বর। অ্যাপ্রুভাল বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এটা হবে 13 ডিসেম্বর। এরপরে ফান্ড রিলিজ করা হবে 20শে ডিসেম্বর। এই হচ্ছে আমাদের যে টাইমলাইন দেওয়া ছিল, সেই টাইমলাইন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানালাম এবং আমার স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে। সুপ্রিয় দর্শক, এখন সবথেকে বড় প্রশ্ন হলো যারা তালিকাভুক্ত নয় কিন্তু যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা কিভাবে ঘর পাবে। এই যে এসওপি আমরা প্রথমে দেখিয়েছিলাম, সেই এসওপিতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে রিমাল ঝড়ে যদি কারোর এরকম ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা বন্যার কারণে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার নাম কিন্তু এই লিস্টে আসবে এবং তার বাড়িতেও ভেরিফিকেশন হবে এবং তার যদি পাওয়ার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই সে কিন্তু এই বাংলার আবাস যোজনা ঘরের জন্য 1,20,000 টাকা অনুদান পাবে ঘর তৈরি করার জন্য। এখন সেটা কবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। এই এনকোয়ারি পরে ওই যে তালিকা রয়েছে সেটা ব্লক ওয়াইজ আবার ডিস্ট্রিবিউট হবে, তারপরে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে আবার নতুন করে এনকোয়ারি করা হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। তবে এই যে এখন যে এনকোয়ারি হবে সেটা কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যেটা রয়েছে পিএমওয়াই ওয়েবসাইটে, সেই লিস্টের ওপরে কিন্তু এখন ভেরিফিকেশন হবে এবং তাদেরই ভেরিফিকেশন করে ফাইনাল লিস্ট তৈরি করা হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আবাস যোজনা সম্পর্কে আজকের সঠিক তথ্য। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সরকারি গাইডলাইন মেনে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং বন্ধু মহলে শেয়ার করে সবাইকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি অন্য কোনো প্রকল্প সম্পর্কে আপনাদের জানার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, সেই প্রকল্প সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত এবং সরকারি গাইডলাইন অনুযায়ী জানিয়ে দেব। এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধু প্রশ্ন করেছেন আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতে দেওয়ার চেষ্টা করব। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।